জনঘনত্বের উপরে যতটা ডক্টর থাকা দরকার এখনো কিন্তু গ্রামীণ এলাকাতে নেই। ইয়াং জেনারেশনদের এটাই বলবো, যেটা আমরা এখন জেন জি বলে থাকি। আমরা তো মিলেনিয়াল জেনারেশনে, তো তোমরা সব জেন জি যারা আছো, দেখো, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। তোমাদেরকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। ছেলেরা ডক্টর হওয়ার ইন্সপিরেশনস ম্যাক্সিমাম দেখা দিচ্ছে গ্রাউন্ড লেভেলে, বিশেষ করে গ্রামীণ এলাকাতে। মানুষকে ডক্টরের জন্য জীবনের প্রথম 15 বছর মানে ইনভেস্ট করতে হয়। যদি বলি আমাদের দেশকে ডেভেলপমেন্টের সব থেকে বড় চাবিকাঠি আমাদের জিডিপির কত পার্সেন্ট আমরা হেলথ সেক্টরে খরচা করছি, যেটা আমাদের জিডিপিতে বা এই যে 2% যেটা রয়েছে, স্বাভাবিক আমাদের জিডিপির মিনিমাম 5 to 6% যদি ইনক্রিজ করাতে পারি, তবে আমাদের গ্রামীণ হেলথ সেক্টরটা পুরোপুরিভাবে চেঞ্জ করা যেতে পারে, অনেকটা হেলথ ভালো। তো হেলথটা এতটাই ইম্পর্টেন্ট, তো হেলথকে প্রায়োরিটি দেওয়া খুব দরকার। ইন্ডিয়াতে হেলথ আমরা একটু পিছিয়ে আছি। নমস্কার, সালাম। নয়ে সোচ রাষ্ট্র के साथ এই এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। নয়ে সোচ রাষ্ট্র के साथ এই টক শো আমরা বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, এডুকেশন এবং অর্থনীতির উপরে আমরা বিশেষ করে আলোচনা করছি। গণতন্ত্র মানেই আমাদের কিন্তু প্রত্যেক দেশের স্টেক হোল্ডারকে অ্যাকাউন্টেবিলিটি হওয়া, জবাবদিহি হওয়া। তাই আমাদের এই নয়ে সোচ রাষ্ট্রকে সাথের মাধ্যমে যাতে কি প্রত্যেক পাবলিকের কাছে এবং পাবলিকের সামনে আমরা যাতে কি সমস্ত ডিটেলস, 10 বছরের যে ডিটেলস থাকবে, মাইলস্টোনকে আমরা কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালিসে ডিভাইড করব, যাতে কি সমাজে কীভাবে প্রোগ্রেস করতে পারবো এবং আমাদের এক এক করে যে সমাজের যে স্টেক হোল্ডার, যারা সমাজকে জব ক্রিয়েট করতে সাহায্য করছে, যারা সমাজকে কোনো কিছু দিতে সাহায্য করছে আমাদের কাছে, এক এক করে আসছেন এবং আমরা এই টক শোর মাধ্যমে প্রত্যেকে একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করছি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমাদের এই টক শো বিশেষ করে পরিচালিত করছে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র, এবং আমাদের এই রাষ্ট্র বিকাশ কেন্দ্র প্রত্যেকটা বুথ স্তরে আমরা কিন্তু বিজনেস ইকোসিস্টেম ডেভেলপ করা হচ্ছে। এই বিজনেস ইকোসিস্টেমের মাধ্যমে সমাজের মধ্যে বিজনেস ডেভেলপমেন্ট করা হয়। এছাড়া আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্র ডিজিটাল এডুকেশনস প্রত্যেক মহিলা এবং পুরুষদের গ্রামে বিশেষ করে বুথ স্তরে আমরা ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আমি যদি আপনাদেরকে বলি, এখন রাষ্ট্র বিকাশ কেন্দ্রের আপনি স্ক্রিনে আপনি ফোন নাম্বার এবং কিউআর কোড দেখতে পাচ্ছেন, এবং আপনি যদি চান আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রে কিছু অনুদান দিতে, আপনারা কিন্তু অনুদান দিলে আমাদের রাষ্ট্র বিকাশ কেন্দ্রের কাজ গ্রামে দ্রুতগতিতে আমরা কাজ ছড়াতে পারবো। এছাড়া আমাদের এই পডকাস্ট বা আমাদের এই টক শো স্পন্সর করছে আইটি ইউনিভ বিজনেস কনসালটেন্সি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। আইটি ইউনিভ বিজনেস কনসালটেন্ট এবং আইটি সার্ভিস প্রোভাইড করে। যদি আপনার স্কুল, আপনার যদি কোনো হসপিটালস বা আপনার কোনো বিজনেস বা ওয়াটার পার্ক, কোনো কিছু বিজনেসকে যদি গ্রো করতে হয়, তো আপনারা আইটি ইউনিভ যে স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা কাইন্ডলি যোগাযোগ করতে পারেন। ওকে, যাই হোক, আমাদের সঙ্গে আজকে আমাদের গেস্ট যুক্ত রয়েছেন প্রফেশনাল ডক্টর দেবজ্যোতি সরকার। নমস্কার, যে আপনি আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন আমাদের এই পডকাস্টে। এবং ইনার ব্যক্তিত্ব যদি আমি বলি, ইনি শুধুমাত্র প্রফেশনাল স্কিন স্পেশালিস্ট না, তাছাড়াও তিনি অনেক সমাজসেবী হিসাবে কাজ করছেন। তিনি ডাইরেক্টর, তিনি ডিআরএল হসপিটালের তিনি ডাইরেক্টর, এবং এছাড়া তিনি ম্যানেজিং ডাইরেক্টর রয়েছেন মালদা ডিস্ট্রিক্টের হোলি চাইল্ড পাবলিক স্কুল, যেখানে ইংলিশ মিডিয়াম স্কুল, যেখানে তিনি পরিচালিত করছেন। তিনি চান সমাজের প্রত্যেকটা ছেলে যাতে কি সমাজে ডেভেলপ করতে পারে এবং সুন্দর এডুকেশন এবং সুন্দর হেলথ যাতে কি সমাজকে দিতে পারে, তার জন্য তিনি প্রয়াস করে যাচ্ছেন। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো আপনি কেমন আছেন? আমি ভালো আছি, খুব ভালো। আপনি কেমন আছেন? এই তো আমিও চলে আছি খুব ভালো। তো আপনি যদি বলুন যে আপনার এই জার্নিটা, এই ডক্টরের পেশাগত, আপনি এখনো ভীষণ ইয়াং, এই অবস্থাতে আপনি ডক্টরের পর বা আপনি যে
আপনি স্কিন স্পেশালিস্টও রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আপনি হসপিটালের বা আপনার হসপিটালস রয়েছে বা নার্সিং হোম রয়েছে, তার আপনি ম্যানেজিং ডাইরেক্টর, এছাড়া স্কুল। তো এই যে আপনার জার্নি, এই তো ছোট বয়সে ডাইরেক্টর হয়ে যাওয়া, স্কিন স্পেশালিস্ট হয়ে যাওয়া, তো আপনি আমাদের যে ইয়াং জেনারেশনকে কি মোটিভেশন দিতে চান? ইয়াং জেনারেশনদের এটাই বলবো, যেটা আমরা এখন জেন জি বলে থাকি। Yeah. আমরা তো মিলেনিয়াল জেনারেশনে, তো তোমরা সব জেন জি যারা আছো, দেখো, হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। তোমাদেরকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, ডেডিকেশন থাকতে হবে, একটা তোমার মাথায় টার্গেট থাকতে হবে যে না, আমি এই জায়গাটাতেই এতদিন আমি পৌঁছাতে চাই। ওই টার্গেটের পিছনে কিভাবে ওইটা অ্যাচিভ করা যায়, স্টেপ বাই স্টেপ সেটাকে স্টাডি করতে হবে। সেইভাবে লেগে থাকো, ডেডিকেশন, ডিটারমিনেশন এগুলো থাকলেই যে কোনো টার্গেট ফুলফিল করা যায়। এখন তো পৃথিবী অনেক ছোট হয়ে গেছে, অবশ্যই, অবশ্যই। আপনার নেট এত অ্যাক্সেসেবল, ফোন হয়ে গেছে, কোনো কিছু এনকোয়ারি এআই হয়ে গেছে, হুম, হুম, কিছু হুম। আপনাকে জানতে হলে সবই তো হাতের মুঠোতেই আছে। তো বিজনেস শুরু করা থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে, সবই এখন অ্যাচিভেবল হয়ে হুম, গেছে। হুম, হুম। তো ইয়াং জেনারেশনদের এটাই বলবো যে আহ, লেগে থাকো, কিছু একটা করো, নিজের একটা কিছু আইডিয়াস বার করো, নতুনত্ব কিভাবে একটা বিজনেসও গ্রো করা যায়, ওই বিজনেসটা সোসাইটিকে কিভাবে হেল্পও করতে পারে, এরকম কিছু আইডিয়াস বার করো, সেটাতে খাটো, আস্তে আস্তে ওটাকে গ্রো করে সমাজের যাতে ভালো হয় এরকম কিছু একটা করো। অবশ্যই, খুব সুন্দর। আচ্ছা, একটু ইন্সপিরেশন দিন যে এখনকার সমাজের মধ্যে ট্রেন্ড রয়েছে যে ছেলেরা ডক্টর হওয়ার ইন্সপিরেশনস ম্যাক্সিমাম দেখা দিচ্ছে গ্রাউন্ড লেভেলে, বিশেষ করে গ্রামীণ এলাকাতে। প্রত্যেকে চায় যে ভবিষ্যৎ বড় হয়ে আমি ডক্টর হব, ডক্টর হব। তো এই একটা যে ইন্সপিরেশনস, তো এটা আপনি কিভাবে আমাদের ইয়াং জেনারেশনকে দিতে চান? দেখো, ডক্টর তো খুবই একটা রেসপেক্টেবল জায়গা। ডক্টর এত ইজি না। ফার্স্ট হচ্ছে, ডক্টরের জন্য একটা আম, মানুষকে ডক্টরের জন্য জীবনের প্রথম 15 বছর মানে ইনভেস্ট করতে হয়। 18 বছর পর যখন আমরা 12 পাস করি, জয়েন্টের জন্য প্রিপারেশন নেওয়া, সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি হওয়া, 5.5 ইয়ার্স একটা এমবিবিএস কোর্স, তারপরে 1 বছর আবার হাউস স্টাফশিপ করো, দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করে আবার একটা পরীক্ষা দিয়ে এমডি পরীক্ষা দাও। অবশ্যই। এমডি পরীক্ষার পরও এখন সুপার স্পেশালাইজেশন হয়ে গেছে, হুম, যেখানে হুম, হুম। ডিএম করতে পারো বা সার্জারিতে গেলে এমসিএইচ করতে পারো। তো সব কিছু মিলে 15 ইয়ার্স 17 ইয়ার্স লেগেই যায়। যদি 18 বছরে শুরু করছো, 33 34-এর আগে কেউ প্র্যাকটিসে নামতে পারে না ডক্টরে আসলে। ওই জন্য এটা একটা লং প্রসেস। তো ওই পেশেন্সটা ডাক্তারিতে আসতে গেলে ওই পেশেন্সটা থাকতে হবে। খালি এখন ডাক্তার বলে না, সবাই ডাক্তার হতে চায়, ভালো লাগে, কিন্তু এখন সব প্রফেশনেই সেম রেসপেক্ট আছে, সেম ভ্যালু আছে, সেম ইনকামও আছে। হুম, হুম, হুম। তো যে কোনো প্রফেশনে, যেই প্রফেশনে তোমার যাওয়ার ইচ্ছা, সেটাতে মানে একটাই জিনিস হতে হবে যে আমি যেই যেই প্রফেশনে আছি সেটাতে আমি বেস্ট হই, তাহলে আর দেখতে হবে না। তাহলে সব প্রফেশনেই একই রেসপেক্ট, একই স্ট্যান্ডার্ড অফ ইনকাম আছে। না, অবশ্যই। শুধুমাত্র আমাদের গ্রামীণ ভারতে যে ডক্টরের যে একটা সম্মান বা একটা লাক্সারিয়াস হুম লাইফ, হুম শুধু সেটা দেখলে হবে না। অনেকগুলো স্কোপ রয়েছে হুম হুম যে আমাদের গণতন্ত্রের মাধ্যমে বা পাবলিক নিজে চাইলে জিনিসটাকে আনফোল্ড করতে পারে তার জন্য। হুম। অনেকগুলো স্কোপ রয়েছে যেটা আরো ভালো থেকে ভালো হ্যাঁ, এখন তো এডুকেশন প্রোগ্রেস করতে পারবে। সিস্টেমও অনেক হুম, অ্যাক্সেসেবল হয়ে গেছে। হুম, হুম, ফোনেই হুম। এখন আপনি বিভিন্ন অ্যাপের থ্রু দিয়ে আপনি যে কোনো এক্সাম পাস করতে পারবেন হুম, বা হুম, হুম। পরীক্ষার জন্য স্টাডি করতে পারবেন। হুম, হুম। আপনাকে বাইরে পড়াশোনার জন্য বড় বড় ইনস্টিটিউশনে যেতেও হবে না। তো এখন অবশ্যই। খুব ইজি হয়ে গেছে। আমাদের ভারতের ডেভেলপমেন্টে আমাদের হেলথ সেক্টর হুম। কতটা ইম্পর্টেন্স, যদি আমরা ভারতকে অর্থনীতিতে হোক বা হেলথে বলুন, আমরা কি পজিশনে, আমরা হেলথ সেক্টরটা কিভাবে সাহায্য করবে ভারতকে সেই জায়গাতে নিয়ে আসতে গিয়ে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। যেখানে একটা ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি বা একটা গ্রোথ নিয়ে আলোচনা করছি, সেখানে হেলথ একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, সেটা আমরা খুব বেসিক্যালি নেগলেক্ট করে ফেলি। হুম, হুম, হেলথের সাথে ডাইরেক্টলি কিন্তু গ্রোথের একটা রিলেশন আছে। হুম, আমরা যখন মেডিকেল কলেজে বা পড়াশোনা করতাম, তখন হেলথের ডেফিনেশন আমাদেরকে বলা হতো। হেলথের ডেফিনেশন এটাই মানে না যে আমার রোগ হয়েছে বা রোগ থেকে আমাকে ঠিক হয়ে যেতে হবে। হেলথ মানে হচ্ছে বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হুম, অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং। হুম, হুম, মানে হুম, এই তিনটে জিনিস মিলে হেলথ হয়। হুম, হুম। আমাকে মেন্টালিও হেলদি থাকতে হবে, ফিজিক্যালিও হেলদি থাকতে হবে, আর সোশিয়ালিও আমাকে ঠিকঠাক থাকতে হবে। অবশ্যই। এইটা হচ্ছে হেলথ। হুম, তো যত হেলদি থাকবে তত তুমি প্রোডাক্টিভ হবে। আমার আজকে যদি কোনো মানুষের জ্বর হয়ে সে 5 দিন বসে থাকে, তার তো সে ব্যবসাতে যেতে পারছে না, তার তো সে কর্মটা করতে পারছে না, তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, তার ইনকামও কমে যাবে, সেই ইনকামের সাথে আরো 4 জন এফেক্টেড হবে।
তো হেলথটা এতটাই ইম্পর্টেন্ট, তো হেলথকে প্রায়োরিটি দেওয়া খুব দরকার। ইন্ডিয়াতে হেলথ আমরা একটু পিছিয়ে আছি গোটা পৃথিবী থেকে, একটু না অনেকটাই বলবো। কিন্তু এখন যা আসছে, এখন হেলথের ওপর অনেক নতুন নতুন ইনোভেটিভ ইনস্টিটিউশনসও খুলছে, যেখানে আধুনিক চিকিৎসা হচ্ছে, যেখানে গভর্নমেন্ট চেষ্টা করছে আরও ডেভেলপ করার, অনেক স্কিমস আনছে। তো হেলথের দিক থেকে আমরা এগাচ্ছি, এটা বলবো না যে একদম পিছিয়ে গেছি, কিন্তু অনেক দেশ থেকে আমরা বেটার পজিশনেও আছি ইন্ডিয়াতে। তো আপনি কি বলতে চান, যেভাবে আমাদের দেশ তো অবশ্যই আমরা ডেভেলপ করেই যাচ্ছি বিভিন্ন দিক থেকে, অর্থনীতিতে আমরা এখন ফোর্থ পজিশনে রয়েছি লার্জেস্ট ইকোনমিক্স হিসাবে, কিন্তু পার ক্যাপিটা জিডিপিও এখন আমাদের অনেক কম। কিন্তু আমি যদি একটু এখানে তুলনামূলকভাবে যদি বলি, আমাদের দেশকে ডেভেলপমেন্টের সব থেকে বড় চাবিকাঠি আমাদের জিডিপির কত পার্সেন্ট আমরা হেলথ সেক্টরে খরচা করছি। খুব ভালো প্রশ্ন। তো এখানে আমরা কত পার্সেন্ট যে হেলথ সেক্টর কম্পেয়ারলি, আমি ডেভেলপিং নেশন যদি বলি, যেমন ডেভেলপ নেশন যেমন আমেরিকা, ডেভেলপিং নেশন যেমন চায়না, এদের কম্পেয়ারলি যদি কম্পেয়ার আমরা এখন আপাতত 1.97 বা বিলো 2% রয়েছে আমাদের পার ক্যাপিটা জিডিপির উপরে, যেটা আমরা ইনভেস্ট করছি বা আমাদের লাস্ট ইয়ার ফিজিক্যাল ইয়ারের যেটা বাজেটে আমরা খরচা করা হয়েছে। কিন্তু আমেরিকা তুলনামূলকভাবে ওরা জিডিপির ওরা প্রায় কমসে কম আপনার 17%, অ্যাপ্রক্সিমেট 17% তারা কিন্তু জিডিপির হেলথ সেক্টরে খরচা করছে। আপনি যদি তুলনামূলক যদি চায়নাতে যদি দেখেন, প্রায় 7% তারা কিন্তু হেলথ সেক্টর পার জিডিপিতে খরচা করে। কিন্তু ইন্ডিয়াতে যে আমরা এত কম হিসাবে যে খরচা করছি, তো এতে যে আর্থিকভাবে যে আমরা তো প্রত্যেক স্টেক হোল্ডার চেষ্টা তো করছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু আমরা সিস্টেমেটিকভাবে যদি বাজেটকে অ্যালোকেট না করি, তবে তো সম্ভব হবে না, না? এই জিনিসটাতে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, একদম খুব ভালো আপনি স্ট্যাটিস্টিক্স ধরে রেখেছেন যে ইন্ডিয়াতে লেস দেন 2% জিডিপি আমরা এখনো হেলথের পিছনে ইনভেস্ট করছি। আমার মনে হয় আস্তে আস্তে এটা বাড়বে, গভর্নমেন্ট যত বুঝতে পারবে যে হেলথ কতটা ইম্পর্টেন্ট, তত ইনভেস্টমেন্টটা তত বাড়বে। খালি গভর্নমেন্ট না, আমাদের অ্যাজ আ সোসাইটিও অনেকটা হেল্প করা উচিত। এই যে আপনি যেরকম বলছেন ডেভেলপমেন্ট, আমাদের ছোট ছোট ইনস্টিটিউশন যদি হেলথ নিয়ে আরও কালচার করে, হেলথ নিয়ে আরও বিজনেসেস করে, তাহলে ওভারঅল সোসাইটি গ্রো করবে। তো জিডিপি আমার মনে হয় আরও বাড়ানো উচিত কম্পারেটিভলি, কেন আমাদের যা পপুলেশন আছে সেই হিসাবে আমরা অনেক কম স্পেন্ড করছি, আর আমরা তো স্পেন্ড করছি আর যেই বেনিফিটসগুলো সব জায়গায় পৌঁছাতেও পারছে না, যেগুলো আমরা স্কিমস বা যেগুলো আনছি। তো আরও আমার মনে হয় ইনভেস্ট করা উচিত হেলথের ওপর, খুব প্রায়োরিটি দেওয়া উচিত। ডিফেন্সের যেরকম প্রায়োরিটি আমরা দিই, এতটা খরচা করি, সেরকম হেলথকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তো আপনার এখানে বলার বক্তব্য, যেটা আমাদের জিডিপিতে বা এই যে 2% যেটা রয়েছে, স্বাভাবিক আমাদের জিডিপির মিনিমাম 5 to 6% যদি ইনক্রিজ করাতে পারি, তবে আমাদের গ্রামীণ হেলথ সেক্টরটা পুরোপুরিভাবে চেঞ্জ করা যেতে পারে, অনেকটা হেলথ ভালো হবে। কিন্তু আমি যদি বলি, এই যে হেলথ সেক্টর তুলনামূলকভাবে যদি দেখেন, শুধু শহর এলাকাতে আপনি যদি দেখবেন যে সেখানেই হেলথটা খুব সুন্দরভাবে পাবলিকরা এখন অনলাইনও সব ডেলিভারি খুব সুন্দর হয়ে যাচ্ছে, গ্রামীণ এলাকাতেও হয়ে যাচ্ছে। কিন্তু এখনও আমরা কিন্তু গ্রামের লোকেরা সেই রকমের সুন্দর ট্রিটমেন্ট, যে জনঘনত্বের উপরে যতটা ডক্টর থাকা দরকার, এখনও কিন্তু গ্রামীণ এলাকাতে নেই। পাবলিকরা এখনও অনেকভাবে সেইভাবে ভুগে যাচ্ছে। এই জিনিসটাতে আপনি কিভাবে ওভারকাম করা যেতে পারে? এভাবে আপনি সরকারকে 10 বছরের যদি রোডম্যাপ থাকে, আপনি কিভাবে ব্রেকডাউন করতে পারবেন যে দেশটাকে কিভাবে আমরা জনঘনত্বের উপরে আমরা ডক্টর প্রডিউস করতে পারি, বা ট্রিটমেন্ট অফ সিজনাল ফ্যাসিলিটিস? এখানে আমাদের একটা অনেকটা ডিফারেন্স আছে স্ট্যাটিস্টিক্সে, যা দেখা গেছে যে আমাদের ভারতবর্ষের 65 পপুলেশন হচ্ছে গ্রামের পপুলেশন, আর 45 হচ্ছে শহর বা টাউন বা মিড সিটি যেগুলো আছে সেই পপুলেশন। কিন্তু সেখানে দেখা গেছে 70% ডক্টরস কিন্তু শহরেই আছে, আর 30% যেখানে ওখানে গ্রামে গঞ্জে যারা প্র্যাকটিস করছে, তাও স্পেশালিস্ট ডক্টর পাওয়া যায় না। এমবিবিএস পাওয়া যাবে বা রুরাল যারা প্র্যাকটিশনার আছে তাদেরকেই পাওয়া যাবে। তো এখানে একটা বড় ডিসপারেন্সি আছে, অনেকটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে, যাতে গ্রামে একটা স্পেশালিস্ট ডক্টর পৌঁছাতে পারে। খালি ডক্টর না, ডক্টর তো গ্রামে গিয়ে কিছু করতে পারবে না যতক্ষণ না ওনার কাছে ইকুইপমেন্টস বা হসপিটাল বা এনভায়রনমেন্টটা থাকবে। তো এখানে
রুরাল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট, এখানে একটা হেলথ সিস্টেম ক্রিয়েট করা সেই ঘুরেই চলে আসছে জিডিপি গ্রোথটা করা। গ্রোথের ওপর। মানে হ্যাঁ। আপনার ইনফ্রাস্ট্রাকচারে আপনি যদি ইনভেস্ট না করেন, তো সেই ইনভেস্ট তো পাবলিক প্রাইভেট সেক্টর করবে না, সেই না। সরকারকেই করতে হবে। হ্যাঁ। তো এর মানেটা উঠে আসছে কনভারসেশনের মাধ্যমে, যে আমাদের যেটা জিডিপির যে আমরা রেশিও যে হেলথ সেক্টরে খরচা করছি প্রায় 2%, সেটাকে মিনিমাম 5 to 6% করা উচিত। তবেই আমরা কিন্তু রুরাল ইন্ডিয়াকে, আমরা হেলথকে কিন্তু সাস্টেইন করতে ভেতরে পারবো, ভেতরে আমরা হেলথটাকে পৌঁছাতে পারবো, পেনিট্রেট করাতে পারবো, হুম। খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ভাবে ডেভেলপ হবে। কিন্তু এছাড়া আমি আপনাকে একটু এডুকেশনাল কিছু আমি বলতে চাইছি। আমি যদি তুলনামূলকভাবে যদি দেখি আমাদের হেলথ অনুযায়ী, ট্রিটমেন্টের অনুযায়ী প্রত্যেকটা আম, মানে জনসাধারণদেরকে, পাবলিককে কনসাস হওয়া দরকার, এডুকেশনালি কনসাস হওয়া দরকার। ধরে নিন একটা বেসিক ট্রিটমেন্টস যে থাকে, জেনারেল ট্রিটমেন্টস, সর্দি কাশি, জ্বর, এরা নিজে জাতিকে ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু আমাদের সরকার, যে আমি কিছু কিছু অনেক সিবিএসসি বুক দেখেছি, আইসিএসসির বুক দেখেছি, আমাদের স্টেট গভর্নমেন্টের কিছু কিছু টাচ ওনারা ছোট থেকেই দেই, কোন মেডিসিন কি কি ইউজ হয়, জাস্ট একটু টাচ করে ছেড়ে দেয়। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিছু দেখতে পাই না, যে পাবলিক কখন এই সমস্ত জিনিস ইউজ করবে না করবে। তো পাবলিককে কনসাসে তুলে নিয়ে আসা একটা বেসিক ট্রিটমেন্ট, যেভাবে বেসিক আমরা কোনো কিছু হয়ে যায়, হুট করে কোনো কিছু ডক্টরের কাছে যাওয়া, মানে কোনো কিছু হওয়া, তো আমরা সমাজকে কিভাবে ডেভেলপ করতে পারবো এইভাবে? আপনি কি এখানে আপনি এই ডিপার্টমেন্ট থেকে তুলে ধরতে পারবেন? এখানে যেটা আপনি বললেন যে কিছু জায়গায় আমাদেরকে এডুকেশনটা দেওয়া হয় যে কোন ওষুধ কখন কি খাওয়া উচিত। এখানে আমি একটু স্লাইটলি ডিফারেন্সিয়েট করব যে মেডিসিন কখন কি খেতে হবে এটা কোনোদিন এডুকেশন সিস্টেম আপনার স্কুলে এগুলো বলবে না বা বলা উচিত না, কারণ মেডিসিনের একটা মাত্রা থাকে, ডোজ থাকে, কোন ডোজে খেলে কাজ করবে, কোন ডোজে খেলে ক্ষতি হবে। তো কোনোদিন নিজে থেকে খেতে না, এটা কোনো স্পেশালিস্ট ডক্টরকে গিয়ে দেখিয়ে সেই আপনার অ্যানালিসিস করে ওই ডোজটা দিয়ে ট্রিটমেন্ট করাবে। যেটা করা উচিত হচ্ছে স্কুল লেভেলে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মানে আমার কোনটা কি হয়েছে আমার জানা, যে না আমার এটা সিরিয়াস ইস্যু, আমার হেলথ চেক আপ, যে না আমার একটা আমি গ্ল্যান্ড বুঝতে পারছি প্যালপেট করে, তাহলে এটা খারাপ হতে পারে, আমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাব। অনেকে কি করে না, ঠিক আছে একটু ফুলেছে কোনো অসুবিধা নেই, 2 দিন পর কমে যাবে। কিন্তু সেই অ্যাওয়ারনেসটা যে কোনটা খারাপ কোনটা ভালো, এই ডিফারেন্সিয়েট করাটা অ্যাটলিস্ট প্রিভেন্টিভ। আমরা বলি না প্রিভেনশন ইজ দ্য বেস্ট কিওর। কেন প্রিভেনশন যদি আমি প্রথম স্টেপেই যদি আমি আগে আটকে দিই ডিজিজটাকে, তাহলে পরবর্তীকালে গিয়েও আরো ক্ষতি করবে না, আমাকে আরো খরচা করতে হবে না। তো প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট। এই এডুকেশনটা দরকার, যেটা আমাদের এখনো একটু ল্যাক করে, যে সাধারণ পাবলিকরা জানে না যে আমাকে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। সবাই লাস্ট স্টেজে গিয়ে পৌঁছায়, যে একদম কষ্ট হচ্ছে, একদম শ্বাসকষ্ট হচ্ছে, শেষ তখন গিয়ে পৌঁছায় স্যার আমার পেশেন্টকে একটু বাঁচিয়ে দিন। কিন্তু এটা তো ঠিক না। তো আপনি প্রথম দিনই যখন শ্বাসকষ্ট শুরু হয়েছে বা জ্বরটা আসছিল, প্রথম দিনই আপনাকে চেক আপ করে নেওয়া উচিত ছিল, যে এটা কি জ্বর, খারাপ জ্বর না নর্মাল ভাইরাল ফিভার, কিসের জ্বর। আমি তুলনামূলকভাবে যদি ডেভেলপ নেশন থেকে যদি তুলনামূলক করা যায়, তো বিভিন্ন ডেভেলপ নেশনেও কিন্তু প্রায় বেসিক ট্রিটমেন্টসের ব্যাপারে, বেসিক ট্রিটমেন্টস যেটা দরকার থাকে, কত মাত্রার মেডিসিন দরকার আছে। ধরেন আমার জ্বর হয়ে গেল, তার জন্য একটা গ্রামের লোক 40 কিলোমিটার ব্যতিক্রম মানে পার করে ডক্টর হসপিটাল যাবে, কারণ যে এখন আমাদের রুরাল ইন্ডিয়াতে এখনো সেইভাবে সাস্টেন হয়নি। গ্রামে যদি একটা কেউ মেম্বার যদি বেসিক ট্রিটমেন্টের ব্যাপারে, অল্প জ্বর সর্দি কাশির ব্যাপারে যদি বেসিক, তো এই ক্ষেত্রে যদি পাবলিকরা, যদি সরকার যদি এতে ইন্ট্রোডিউস যদি করে, মাত্রা সহ এডুকেশন যদি ইমপ্লিমেন্ট করে, এখানে আপনি কি বলতে চাইছেন, এটা ভালো হবে কি? এখানে না ভালো হবে, এখানে করা যায়। কেন কি যে কিছু মেডিসিনস, আমরা ড্রাগস বলি, কিছু মেডিসিনস আছে যেগুলো ওটিসি প্রোডাক্ট, যেগুলো আপনার প্রেসক্রিপশন ছাড়াও আপনাকে দিয়ে দেবে। আপনি গিয়ে বলবেন আমাকে একটা প্যারাসিটামল দিন, দোকানদার দিয়ে দেবে। এখানে ইললিগাল কিছু না। কিন্তু আপনি যদি কোনো ওষুধ চাইছেন যেগুলো সাইড এফেক্টস বেশি বা সেগুলো ডোজ, সেগুলো কোনোদিন ফার্মাসিস্ট দেবে না। তো যেরকম প্যারাসিটামল, কিছু অ্যান্টি অ্যালার্জি, এগুলো ওভার দ্য কাউন্টার দিয়ে দেয়। এইগুলোর ডোজ যদি যারা পাবলিক আছে তারা যদি জেনে রাখে, তাহলে অনেকটা সুবিধা। জ্বরের ওষুধটা কত ডোজে খাওয়া উচিত, বাচ্চাদের কত ডোজে খাওয়া উচিত, এগুলো যদি জানা যায় তাহলে তো একটু সুবিধা আছে।
তো এটা করা যেতে পারে, এটা তো আমার মনে বেনিফিটই হবে, যেগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগস আছে, যা ওভার দ্য কাউন্টার ড্রাগস আছে, যেগুলো প্রেসক্রিপশন ছাড়া দেয়। অবশ্যই অবশ্যই এটা যদি আমরা যদি করতে পেরে যাই, এবং সরকারও সেই জিনিস জাস্ট একটা ইনিশিয়েটিভ সরকারকে নিতে হবে, জাস্ট একটা চ্যাপ্টার্স, একটা বাধ্যতামূলক একটা বুক ইমপ্লিমেন্ট করতে হবে। করলেই কিন্তু আমরা কিন্তু সমাজকে 50% রোগ থেকে কিন্তু মুক্ত করে দিতে পারবো, জাস্ট একটা নীতি, মানে একটা রুলসের জন্য। তো কি আপনি এটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, এটা আপনি মানে নয় সোচ রাষ্ট্রকে সাথ, মানে নতুন চিন্তা ভাবনা এটা আমি হ্যাঁ, ইমপ্লিমেন্ট ওভার দি করছি কাউন্টার সেখানে। ড্রাগস এর ওপর যদি এডুকেশন দেওয়া হয় তাহলে তো খুব ভালো। হুম হুম কেন যেগুলো মানুষ গিয়ে বলছে আমার এই হয়েছে, পেট খারাপ হয়েছে, একটা হুম। অ্যান্টিবায়োটিক দাও, হুম হুম হুম। দোকানদার একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে দিল, দিল। ইয়েস। এবার ওই অ্যান্টিবায়োটিকটা কোন ডোজে খাওয়া উচিত, দিনে 2 বার খাওয়া উচিত না দিনে 3 বার খাওয়া উচিত না হুম, দিনে 1 বার খাওয়া হুম, উচিত, হুম। সে আর জানে না। সেই সিলেবাসে যদি ওকে ইন্ট্রোডিউস করিয়ে সেটা দিল যদি বেশি একটু নলেজ থাকে, এটা হালকা। সিলেবাস আমি বলবো না, সিলেবাসে একমাত্র প্রিভেনশনই দেওয়া যায়। হুম হুম হুম। ড্রাগস ওইভাবে বুকে আমি জানি না কতটা কোনো কান্ট্রিতে আছে কিনা, আমার আইডিয়াও নেই, কিন্তু হুম, হুম, মনে হয় না ড্রাগস ওইভাবে বলা যাবে। কিন্তু একটা পাবলিক অ্যাওয়ারনেস যেরকম থাকে না, যে গ্রামে যারা হেলথ ওয়ার্কার্স আছে, হুম, হুম, হুম। তারা গিয়ে একটা বলে এলো যে আপনাদের বাড়িতে যদি এরকম জ্বর টর আসে তাহলে এটা প্যারাসিটামল, এই ডোজে আপনি এই খেতে পারেন, এইভাবে হুম, করা হুম, যায়। বুকেও দেওয়া যায়, কিন্তু ওটা কতটা ইমপ্লিমেন্ট করতে পারবে আমি জানি না। বুক এটা সরকারের উপর ডিপেন্ড করছে। ডিপেন্ড করছে, অনেক লিগ্যাল ইস্যুসও আছে, মেডিসিন এইভাবে লেখা যাবে কি যাবে না। কারণ আমরা একটা ড্রাগ নিয়ে ডিল করছি, যেটা হচ্ছে ড্রাগ আমরা বলি লো ডোজে মেডিসিন, হাই ডোজে পয়জন। হুম হুম, অবশ্যই অবশ্যই। তো পয়জনে যাতে না চলে যায়, এই হুম। জিনিসটা মানুষকে জানতে হবে। হুম হুম। তো এখান থেকে সব থেকে বড় জিনিসটা উঠে আসছে, যে সরকারের উপর এটা R&D কতটা ইমপ্লিমেন্টস করা যাচ্ছে। মানে সরকারকে জিনিসটাকে গ্রাউন্ড রিসার্চ করে আমাদের সমাজে কতটা কিভাবে ডেভেলপমেন্টস হচ্ছে, সেই অনুযায়ী সরকারকে নীতি নির্ধারণ করা উচিত। এবং আমাদের এই টকশোর মাধ্যমে খুব সুন্দর সুন্দর জিনিস, আমি নিজেও অবাক যে আমরা অনেক কিছু ফাইন্ড আউট করতে পারছি, যে আমরা সমাজে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং 50% রোগ থেকে মুক্ত পাওয়ার জন্য বেসিক এবং যে জিনিসটা রয়েছে খুব ইম্পর্ট্যান্ট। বা আপনি একটু একটু আপনার ট্রিটমেন্ট অনুযায়ী আমি একটু জানতে চাইছি, যে পাবলিককে একটু আমাদের পাবলিকদেরকে জানিয়ে দিলে খুব ভালো হয়, যে আমরা মানসিকভাবে বেশি আমরা কিন্তু রোগী, আমরা প্র্যাকটিক্যালি কোনো কিছুতে রোগ না থাকা সত্ত্বেও আমরা মানে একেবারে প্যানিট্রেশনে চলে এসে আমরা মানে কি বলি, মানে কোনো কিছু নেই, আর আমরা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমার এই রোগ হয়েছে, প্যানিক ডিসঅর্ডারের মাধ্যমে সেই জিনিসটা কিন্তু আমার আবার রোগটা অটোমেটিকলি দেখে ধরা পড়ে গেছে। তো এই জিনিসটা থেকে আপনি পাবলিককে কিভাবে একটু বলতে পারবেন যে ইয়ারলি কতবার ট্রিটমেন্ট করা উচিত, প্রত্যেক পাবলিকদেরকে বডিতে কি কি ব্লাড টেস্ট করা ইনিশিয়াল দরকার, যে আমরা প্রত্যেক ফ্যামিলি মেম্বার্সকে রাখা দরকার, জেনে রাখা দরকার যে আমার কি কি প্রবলেমস, কত মাসের পর পর ট্রিটমেন্ট করা দরকার, বা ব্লাড টেস্ট বা কিছু এখন ভালো ডাক্তারকে চেক আপ করা দরকার। হ্যাঁ, এখন এরকমও হয়ে গেছে যে আমাদের কাছে পেশেন্ট অলরেডি এসে বলে স্যার আমার ক্যান্সার হয়ে গেছে, কিন্তু আমরা যখন চেক আপ করি, ইনভেস্টিগেশন করি, দেখি সিম্পল একটা অ্যালার্জি। তো একটা অ্যালার্জির ওষুধ দিলাম, ঠিক হয়ে গেল, কিন্তু গুগল, এটার প্রবলেম একটাই, গুগলে সার্চ করছে আমার এই সিমটমস হয়েছে, গুগল প্রথমেই ক্যান্সার লিখে দিল, এই হয়ে গেল, আপনি এতদিন বাঁচবেন। ওই প্যানিকেই তখন কি হয়, পেশেন্ট এত ঘাবড়ে যায়, ওই গুগল থেকে দেখা থেকে ডক্টর অব্দি দেখানো অব্দি ও এত প্যানিক সিচুয়েশনে থাকে, সেখান থেকে ওর ডিপ্রেশন হয়ে যায়। ওই ডিপ্রেশনটা আর কাটে না, তার জন্য ওকে ওষুধ খেতে হয়, যে আমার কিছু হয়ে গেছে, আমি আর বাঁচবো না, আমার ফ্যামিলির কি হবে, কে দেখবে। এইটা একটা আলাদা একটা রোগ হয়ে যায় তখন। কিন্তু হয়েছে অ্যাকচুয়ালি কিছুই না। এত ভয় পাওয়ার কিছু নেই, যে কোনো ডিজিজ বা কিছু যদি সিমটমস বোঝা যাচ্ছে, সঙ্গে সঙ্গে গুগল, ঠিক আছে গুগলে দেখো সবকিছু, কিন্তু আগেই ভয় খেয়ে যাবে না যে আমার খারাপ হয়ে গেছে। ডক্টর দেখান, যেটা যেই রোগ হয়েছে সেই স্পেশালিস্টের ডক্টর দেখান, তিনি ইনভেস্টিগেশন দেবে, তার যদি মনে হয় যে না সিরিয়াস কিছু, তিনি সে বলেও দেবে, আর যদি সিরিয়াস না থাকে সেটাও বলে দেবে। তো ওইরকম প্যানিক করার কিছু নেই। তো গুগলের ওপর এইভাবে ট্রাস্ট করে কোনো ডিজিজ করবে না, কারণ ওটা আপনার মেন্টাল একটা, আপনি আরো ডিপ্রেশনে চলে যাবেন, প্যানিক ডিসঅর্ডারে চলে যাবেন, সবকিছুতে ভয় খেয়ে যাবেন। তো এটা একটা প্রবলেম আজকাল দেখা গেছে। তো এইগুলো নিয়ে এত টেনশন করবেন না, কিছু হলে ডক্টরস তো আছে, ডক্টর আপনি এখন তো অনলাইনও হয়ে গেছে, অনলাইনেও আপনি সঙ্গে সঙ্গে গুগল থেকে আপনার লোকাল যে ডক্টর আছে তার ফোন নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ বা অনলাইন কনসালটেশন করেই নিতে পারেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, এছাড়া যে আমরা আলোচনা যে করলাম, যে একটা কনসাস বা প্রত্যেক জনসাধারণদেরকে, যে এডুকেটেড থাক বা এডুকেটেড না থাক,
তাদেরকে একটা আমাদের এই পডকাস্টের মাধ্যমে ব্রেনে যাওয়া দরকার যে কমসে কম ইয়ারলি হোক বা হাফ ইয়ারলি হোক 6 মাস অন্তর বা 1 বছর অন্তর এই ব্লাড টেস্টটা হ্যাঁ, অবশ্যই যেটা আপনি দরকার। বলছিলেন এটা হুম, খুব হুম, ম্যান্ডেটরি। হুম, আজকাল আমাদের ফুড হ্যাবিটস হুম, হুম, আমাদের থাকা খাওয়া আগের মতন তো নাই। 60s 70s 80s এ তো এতটা ফাস্ট ফুড কালচার, এত ফ্রোজেন ফুড, এত খাবার, তো এত তেল হুম, 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 মশলা খাবার তো ছিল না। তখন সিম্পল মানুষকে তো এত রোগও হতো না, পেটের সমস্যা হতো না। এখন এত ফুডের জন্য আর এনভায়রনমেন্টের জন্য, পলিউশন এগুলোর জন্য অনেক রকম রোগ হচ্ছে। এবার এইগুলো না আর্লি যত ডিটেকশন হবে তত বেটার। তো সেখানে আমি সাজেস্ট করবো পার্সোনালি, যদি আপনার মোর দ্যান 50 ইয়ার্স হয়, টুয়াইস ইয়ারলি চেক আপ করে নিন। ফুল বডি একটা চেক আপ, ব্লাড ইনভেস্টিগেশন হোক, বা কিছু ক্যান্সার মার্কার্স থাকে। তো যদি ফ্যামিলি হিস্ট্রি ক্যান্সার মার্কার্স থাকে তাহলে তো আপনার ম্যান্ডেটরি চেক করাই উচিত। যদি ফ্যামিলিতে আপনার কারোর ক্যান্সার হয়ে থাকে, সেই মার্কার্সগুলো আপনাকে টেস্ট করে নেওয়া উচিত। হুম, অ্যাটলিস্ট ওয়ান্স ইয়ারলি বা টুয়াইস ইয়ারলি তো করা উচিত, মোর দ্যান 50। বিলো 50 বা বিলো 40 ওয়ান্স ইয়ারলি করে ফুল বডি চেক আপ করা এনাফ। তার জন্য বেশি দরকার নেই। আনটিল যদি কোনো সিমটমস দেখা গেছে তাহলে তো রিচেক করা উচিত, তাহলে ওয়ান্স ইয়ারলি চেক আপ করা উচিত। অবশ্যই। তো আমরা একটু আগেই জিজ্ঞাসা করলাম, খুব সুন্দরভাবে আমরা ডিসকাশন করলাম প্রত্যেক জনসাধারণদের কিভাবে কি হুম। করা উচিত এই বেসিক জিনিস। তো এছাড়াও আমি বলব যে আমাদের যে হেলথ সেক্টর যেভাবে আমরা ডেভেলপ হয়ে আসছে বা আমরা কিছু করে যাচ্ছি, কিন্তু সরকারের সঙ্গে পিপিটিতে কাজ করলে আমরা কেমন একটা ডেভেলপমেন্টস আসবে? আপনি একটু যদি এটা যদি বলুন পিপিপি মডেল তো পিপিটি মডেল কেমন? সরকার এবং প্রাইভেট সেক্টর কোলাবোরেট করে আমরা যদি গ্রামেও যদি একটা সুন্দর হেলথ সিস্টেম যদি প্রোভাইড করি, আমার মনে তো হয় না যে পিপিটি মডেল ছাড়া গ্রামীণ এলাকাকেও আমরা ডেভেলপ করতে হ্যাঁ, পারবো। এখন তো সরকার এখানে এখানে আপনি কি বলতে চাইছেন কেমন? পিপিপি মডেল তো আমার মনে হয় বেস্ট মডেল। গভর্নমেন্ট যদি কিছু প্রাইভেট কোম্পানিজদের, এখন তো অনেক পিপিপি মডেলস বেরিয়েও গেছে। ফর এক্সাম্পল যেরকম মেডিকেল কলেজেসের এমআরআইস, সিটি এখন পিপিপি মডেলেই ম্যাক্সিমাম চলে। তো এখানে গভর্নমেন্টেরও বেনিফিট, প্রাইভেট কোম্পানিরও বেনিফিট, সার্ভিসেসটাও পেয়ে যাচ্ছে, প্রোডাক্ট মানে হাই কোয়ালিটি ইনভেস্টিগেশনসও পেয়ে যাচ্ছে। তো গভর্নমেন্টকে এগুলো লুক আউট করলে বেটার। যদি প্রাইভেট বড় বড় ইনস্টিটিউশনের সাথে টাই আপ করে যদি গ্রামে পৌঁছাতে পারে, তাহলে গ্রামের লোকেদেরই আলটিমেটলি বেনিফিট হবে। লো কস্ট, হুম, হাই সার্ভিস, লো কস্ট অ্যান্ড হাই সার্ভিস, হ্যাঁ, এই দুটোই service। পেয়ে যাবে। হুম, হুম, হুম। তো পিপিপি মডেল হলে তো অনেক বেটার। অনেক রকম ভাবে পিপিপি মডেল ইন্ট্রোডিউস করাই যায়। ইন্ট্রোডিউস করা যেতে পারে। এর মানে সরকারকেই সমাজকে যদি ডেভেলপ করতে হয়, যে আমরা গণতন্ত্রের মাধ্যমে, ইলেকটেডের মাধ্যমে যে আমরা সরকারকে চুনছি, আমাদেরকে যে ইলেক্টেড করা হচ্ছে, সেই সরকারই একমাত্র ডিসিশন নিতে পারে সমাজকে আমরা কোন দিকে নিয়ে যাব, সমাজকে কোন স্তরে নিয়ে যেতে পারবো। আমরা আমেরিকা থেকেও ডেভেলপ করতে পারবো। এখান থেকে বোঝা যাচ্ছে টকশোর মাধ্যমে যে আমরা করতে পারবো। আমেরিকা থেকেও ভালো হতে পারা যাবে যদি আমরা ইনিশিয়েটিভ নিতে পারি। আমরা যে সে না যে জিডিপির মাত্র 2% যদি আমরা ইনক্রিজ করে দিতে পারি সেটা, তো আমরা 100% টাইম লাগবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আমরা ইয়ারলি ফ্রুটফুল রেজাল্ট পেতে কিন্তু আরম্ভ করে দেব। এটা কিন্তু আমাদের এই পডকাস্টের মাধ্যমে খুব সুন্দর একটা জিনিস আমি ফাইন্ড আউট করতে পারা গেল। কিন্তু এছাড়াও আমি এখানে যদি হেলথ সেক্টর অনুযায়ী যদি বলি, আমাদের কিভাবে ইন্ডিয়ার সবার জন্য অ্যাফোর্ডেবল ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে যাতে প্রত্যেক ইন্ডিয়ানকে দিতে পারি, হুম। এই জিনিসটা আপনি কিভাবে এই আপনি কোশ্চেনটা বলা। খুবই ভালো। অ্যাফোর্ডেবল খুব ম্যাটার করে ইন্ডিয়াতে। হুম, হুম, কেন হুম, অনেক ম্যাক্সিমাম লোকেদের কোনো ইন্স্যুরেন্স নেই, কোনো হেলথ স্কিম নেই। ওরা জানে না কি করতে হবে, কোথায় যেতে হবে। অ্যাফোর্ডেবল পার্টটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে। হুম, 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 অ্যাফোর্ডেবল ছাড়া কোনো বিজনেসই করা যাবে না। যেটা কোয়ালিটি সার্ভিসে বলছি, ইন্ডিয়া কিন্তু এখন অনেক দিক থেকে ইভেন আমেরিকা থেকেও এগিয়ে আছে হেলথ সেক্টরে। হুম, হুম, এখন আমেরিকা থেকে অনেক পেশেন্টস আছে ইন্ডিয়াতে, তাদের যেরকম একটা নি ট্রান্সপ্লান্ট হোক, রিপ্লেসমেন্ট হোক, বা একটা হার্ট সার্জারি হোক, বা যে কোনো ট্রান্সপ্লান্ট সার্জারি বা বড় সার্জারিজ হোক, ইন্ডিয়াতেই এসে ওটি অপারেশন করিয়ে যায়। হুম, হুম, ওরা ইন্ডিয়াকে এখন বেশি, ইন্ডিয়ান ডক্টরসদের উপর ওদের বেশি ট্রাস্ট আছে। হুম, ফরেনেও, হুম, আমেরিকাতেও যারা ইন্ডিয়ান ডক্টরস আছে তাদের উপর বেশি ট্রাস্ট আছে রাদার দ্যান নিজেদের লোকাল ডক্টরস। হুম, 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 কারণ ইন্ডিয়ান ডক্টরসদের ওই কোয়ালিটিটা আছে। আমরা এখানে যেটা সার্ভিসটা প্রোভাইড করতে পারছি না, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের সার্ভিস। ডক্টরস আমাদের কাছে আছে, ডক্টরস আরো জেনারেশনে, আরো 10 ইয়ার্স 20 ইয়ার্সে ডবল ডবল বেরোবে। এখন অনেক মেডিকেল কলেজেস হয়ে গেছে। মানে মেধার কম নেই ইন্ডিয়াতে, না মানে না না না, ট্যালেন্টেড কম নেই।
একদমই নেই, ইয়েস ইয়েস, মানে বেশি আছে। যেটা বলছে আমাদের ইনভেস্টটাই বা আমাদের যে বাজেটটাই শুধু কম আছে, এটাই যদি আমরা ইকোসিস্টেমটা ঠিক নেই। ইকোসিস্টেমটা ঠিক হ্যাঁ, নেই। যারা এডুকেটেড, যারা ফাইন ডক্টরস, তারা হুম। যখন বেটার অপরচুনিটি পাচ্ছে তারাই আমেরিকা চলে যাচ্ছে। আমেরিকা চলে যাচ্ছে। এখান থেকে যেহেতু স্যালারিটা এখানে বেশি, ওদের প্যাকেজটা বেশি, তো হুম, সেই হুম, জিনিসটা যদি এখানে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে মানে এখানে রাখতে পারে, সেই ডক্টরসই আমাদের সোসাইটিকে হেল্প করবে, তারাই গ্রো করবে। তো এই জিনিসগুলো লুক আউট করা উচিত, যাতে আরো পেনিট্রেট আমরা করতে পারি, এই বেটার ডক্টরস গুলো যাতে আরো টাউনে বা গ্রামের দিকে আসতে পারে, সেই ইকোসিস্টেমটা ক্রিয়েট করা উচিত। আমাদের সম্পদ আমাদের দেশের মধ্যেই রয়েছে, কিন্তু আমরা তাদেরকে যথেষ্ট সম্মান না দেওয়ার না। জন্যই আমরা কিন্তু এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, এবং বেস্ট ট্রিটমেন্ট আমরা কিন্তু ওয়ার্ল্ড বেস্ট ট্রিটমেন্ট দিতে পারবো, এবং ওয়ার্ল্ডের বেস্ট ডক্টরও আমাদের ইন্ডিয়াতে রয়েছে, এবং ট্যালেন্টের কোনো কম নেই। কিন্তু আমাদের কাছে সেই যে একটা যে ইনভেস্ট করা বা একটা যে আমাদের জিডিপি বা আমাদের যে বাজেটের পার ইয়ারলি একটা যে ইনভেস্ট করা, সে 2% থেকে মিনিমাম 5 to 6% যদি করা যায়, আমাদের যে ট্যালেন্টেড যে ডক্টর রয়েছে তাদেরকে একটা সুন্দর ফ্যাসিলিটিস প্রোভাইড করা যায়, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হেলথ সিস্টেম থেকে শুরু করে যাবতীয় কিছু, তো কোনো ডক্টর কিন্তু কেউ ফরেন ট্রিপ যাবে না। সব থেকে বেস্ট ট্রিটমেন্ট আমরা ইন্ডিয়ার মধ্যেই করব, এবং পরবর্তী দেখা যাবে চায়না, আমেরিকা, ইউরোপিয়ান নেশনস প্রত্যেকে ট্রিটমেন্ট করতে আমাদের ইন্ডিয়াতে আসবে। এবং আমাদের একটাই শুধু ইনিশিয়েটিভ যে আমাদের এখানে টকশো থেকে পাওয়া যাচ্ছে, যে আমি অনুরোধ করব আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে, বিশেষ করে আপনার বাজেটের অ্যালোকেশন, আপনার যে বাজেটের কিছু টাকা আপনারা কমসে কম যে পার্সেন্টেজ খরচা করছেন সেটা 2 to 4% আপনারা কাইন্ডলি একটু ইনক্রিজ করুন, তখন আমাদের হেলথ সিস্টেম সেক্টর খুব ভীষণ দ্রুত গতিতে এগোবে। এছাড়া আমাদের এখানে খুব সুন্দর একটা জিনিস আসছে ফাইন্ড আউট করে, যে আমরা যদি এই জিনিসের উপরে কাজ করছি, তো আমরা ইউকে, ইউএস বা আমাদের যে সিঙ্গাপুর, ওখান থেকে আমরা কি শিখতে পারবো, বা চায়না থেকে কি শেখা যায়, মানে টিওটির উপরে, ট্রান্সফার অফ টেকনোলজির উপরে হেলথ সেক্টরে আমরা কেমন কি শিখতে পারবো, ওখান থেকে কি নিলে আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাওয়া যায়। যেই দেশগুলোর আপনি নাম বললেন, এরা একটা জিনিসে এগিয়ে আছে, সেটা হচ্ছে টেকনোলজি। এরাই ইনোভেটার্স অফ টেকনোলজি। আমেরিকা, জার্মান, এখন চাইনিজ তো অনেক ইনোভেশন করছে, সিঙ্গাপুরও কিছু করছে। তো এরা টেকনোলজিটাকে এতটা মেডিকেল ওরিয়েন্টেড করে ফেলেছে, এআই টেকনোলজি ইন্ট্রোডিউস হয়ে গেছে, রোবোটিক সার্জারিজ হয়ে গেছে, তার জন্য ওরা অনেকটা এগিয়ে গেছে আমাদের থেকে। তো ওদের থেকে আমরা যদি এই টেকনোলজিগুলোকে নিতে পারি, এদের আইডিয়াসগুলোকে নিতে পারি, দিয়ে আমরা নিজেদের কান্ট্রিতে ওটাকে বানাতে পারি। ফর এক্সাম্পল, আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এমআরআই মেশিনস ইউরোপে তৈরি হয়, জার্মানে কিছু তৈরি হয়, সব অস্ট্রিয়া কান্ট্রিজগুলোতে হয়। আমরা যখন ইম্পোর্ট করছি, প্রচুর কস্ট পড়ে যাচ্ছে, কারোর্স একটা এমআরআই মেশিন আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে। সেই টেকনোলজিটা আমার কাছে নেই, ইন্ডিয়াতে নেই। সেই মানে ইনিশিয়েশনটা যদি গভর্নমেন্ট করে, যে আমরা না নিজেদের একটা এমআরআই মেশিন ইন্ডাস্ট্রি বানাবো, সেই ম্যান পাওয়ার, সেই ব্রেন পাওয়ার, সেইগুলো যদি ইন্ট্রোডিউস আমরা করি, দিয়ে নিজেদের মার্কেটে মেড ইন ইন্ডিয়া করে যদি এমআরআই মেশিন করাই, তার কস্ট হাফের থেকেও কম হয়ে যাবে। তাতে কি হবে, এবার প্রত্যেকটা ছোট ছোট শহরে এমআরআই মেশিন তো অনেকে কষ্টের জন্য নিতে পারে না, প্রাইভেট সেক্টররাও নিতে পারে না, গভর্নমেন্টও ওই জন্য কিছু জায়গায় পিপিপি মডেলে করে নিয়েছে। আমাদের এমআরআই মেশিন সাপ্লাই করতে কোনো অসুবিধাই হবে না। এর উপরে আপনি বলতে চান যে এমআরআই মেশিন থেকে শুরু করে যেগুলোই জার্মানি আছে, টিওটির উপরে যদি ট্রান্সফার টেকনোলজি করে নেওয়া যায়, তো আমরা কিন্তু দেশেই প্রোডিউস করতে পারবো, আমরা মেড ইন ইন্ডিয়া করে নেব, মেড ইন করে অনেক নিতে চিপার হয়ে যাবে, হাফ কস্ট হয়ে যাবে। যদি একটা এমআরআই মেশিন 5 crores রুপিস হয়, ইন্ডিয়াতে আসলে 2 crores 2.5 এ আসবে। এই জিনিসটা করার জন্য কি বাধাটা কোথায় আসছে? আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা নেই, যে এমআরআই মেশিনের জন্য অনেক একটা সেটআপ দরকার, একটা ফ্যাক্টরির মতন, গাড়ির ফ্যাক্টরির মতন। তো ওইখানে সায়েন্টিস্ট, ওইখানে রিসার্চ, আর&ডি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হেলথ সেক্টরে র মেটেরিয়ালস ইম্পোর্ট করা, যেগুলো বিভিন্ন অনেকগুলো দেশ থেকে অনেক র মেটেরিয়াল ইম্পোর্ট হয়, তো সেই যে র মেটেরিয়ালস গুলো ইম্পোর্ট করা, সেই ইকোসিস্টেমটাকে ক্রিয়েট করার মতন আমরা এখনো ইনিশিয়েটিভ নিইনি। এগুলো মানে নেওয়া যেতে পারে, এখান থেকে ফাইন্ড আউট নেওয়া যেতে পারে। আমাদের ইসরো যদি মার্সে পৌঁছে যায়, পৌঁছে যেতে পারে, টেকনোলজি কোনো ব্যাপারই না। এর মানে যে শুধুমাত্র আমরা একটা ডিসিশন নেওয়া, ইনিশিয়েটিভ, জাস্ট একটা স্টেপ নেওয়া, যে আমাকে এটা এমআরআইটা ইন্ডিয়াতে বানাতে হবে, আমার ইন্ডিয়ার হেলথের জন্য দরকার আছে, আমাকে এমআরআই মেশিনটা ইন্ডিয়াতে বানিয়ে চিপার প্রাইসে আমি সেল করব। কোনো বড় বড় কোম্পানি যদি এই ইনিশিয়েটিভটা নিয়ে নেয়, তাহলেই হয়ে যাবে। তাহলে
তো যাবতীয় কিছু কিন্তু এখানে পাবলিক এবং প্রাইভেট কোম্পানিরই উপরে না, যত কিছু আমরা টক শোর মাধ্যমে দেখতে পাচ্ছি, জাস্ট সরকারকে একটা স্টেপ নিতে হবে। সরকারের একটা স্টেপ আমাদের দেশকে মানে যে কোনো জায়গা থেকে একটা একটা অন্য একটা পরিস্থিতিতে আমরা নিয়ে আসতে পারি। আমরা ডেভেলপডে খুব দ্রুতগতির ডেভেলপ আমরা দেখতে পারবো পার ইয়ারলি কতটা আমরা সাকসেস করতে পারছি। তো এই জিনিসটা আমাদেরকে সরকারের কাছে অনুরোধ। আপনি এই ব্যাপারে আপনি সরকারকে কি অনুরোধ করতে চাইছেন? আমি তো একটা জিনিস অনুরোধ করব যে টেকনোলজিস গুলো ইন্ডিয়াতে বানাতে, যে কোনো ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টস আমাদের, আমরা তো একটা হসপিটাল চালাই, আমরা তো দেখি সবই ফরেন কোম্পানিজ। ইন্ডিয়ান কোম্পানিজও আছে, কিন্তু ফরেন কোম্পানিজের কোয়ালিটিস গুলো বেটার। তো ডিফারেন্স হচ্ছে একটা। তো এবার বেটার যেহেতু কোয়ালিটি, প্রাইসটা হাই। তো যেহেতু ইম্পোর্ট করতে হচ্ছে, ইম্পোর্ট ট্যাক্স লেগে যাচ্ছে, তো ওই জন্য প্রাইসটা বেড়ে যাচ্ছে, আর কিছুই না। তো সেই সেম কোয়ালিটি আমি যদি ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করে দিতে পারি, আমার প্রাইসটাও কমে যাবে। আরো হসপিটালস এগুলোকে ইন্ট্রোডিউস করবে, এমআরআই মেশিনস আনতে পারবে, সিটি মেশিনস আনতে পারবে, ইউএসজি মেশিনস, এগুলোকে খুব চিপার প্রাইসে আপনি অ্যাভেলেবেল করিয়ে দিতে পারবেন। এটা তো একটা ইন্ডাস্ট্রি, ইকোনমি, তো এটা তো বাড়বে, বিজনেস হতে। অবশ্যই আমরা কিন্তু এখানে যে কিছুই ফাইন্ড আউট হচ্ছে সমস্ত কিছু সরকারকে একটা স্টেপ নিতে হবে। আমরা জনসাধারণ, ডক্টর, ট্যালেন্ট, এখানে মার্কেট এখানে কম নেই। আমাদের 1.4 বিলিয়ন পিপলস আমরা আমাদের ভারতবর্ষে বসবাস করছি। ট্যালেন্টের কোনো কম নেই, অর্থেরও কম নেই, মার্কেট যে সেল কোথায় করব সেখানেও কম নেই। জাস্ট একটা আমাদের স্টেপ সরকারকে নিতে হবে। এখানে আমরা সরকার, কারণ যে আমাদের উপরে রয়েছে সরকার, আমাদের গার্জিয়ান, একটা সমস্ত কিছু ইলেক্টেড করে আমরা তাদেরকে পাঠানো হচ্ছে। তার জন্য আমাদের এই পডকাস্টের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ফাইন্ড আউট করা হচ্ছে। সরকারকে এই সমস্ত জিনিস আমরা এই টকশোর মাধ্যমে সেই জিনিসটা ফাইন্ড আউট হয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে কি সরকারের জিনিসটাকে শোনে। ওকে, 21st সেঞ্চুরিতে আমরা চলছি। আমাদের 21st সেঞ্চুরিতে এখন সমস্ত কিছু অনলাইন যুগ চলে এসেছে। এখন আমার টেলিমেডিসিনের যুগ মানে দেখতে পাওয়া যাচ্ছে। এই জিনিসটাতে আমরা গ্রামীণ বা শহরে কতটা এমার্জ করতে পেরেছি, কতটা সাকসেস করতে পেরেছি? 21st সেঞ্চুরিতে অনেক তো আগের যা প্র্যাকটিস, জেনারেশন ডক্টরসরা যা প্র্যাকটিস করে গেছে, এখনকার জেনারেশন ডক্টরস যদি আপডেটেড না থাকে, তাহলে তার প্র্যাকটিস সেইভাবে চলবে না, কেন তাকে টেকনোলজির সাথে আপগ্রেড করতেই হবে। তো সেখানে একটা বড় ফ্যাক্টর চলে এসছে হচ্ছে অনলাইন, যেটা আপনি বললেন, অনলাইন কনসালটেশন বা এআই টেকনোলজি, এগুলো অনেকটা আমাদের হেল্প করছে, যেগুলো গ্রামে পৌঁছাতে আমাদের সাহায্য করছে। একটা গ্রামের পেশেন্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তার সিমটমস, তার ফাইন্ডিংস, এগুলো আমরা ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে বা মেসেজে বা আমাদের স্ক্রিনে যেরকম একটা ছবি পাঠিয়ে দিচ্ছে, ভালো লাইটে ছবি পাঠিয়ে দিল, ভালো ক্যামেরাতে আমরা দেখে নিলাম, দেখে ডায়াগনোসিস করে বললাম হ্যাঁ এই ওষুধ খান, আপনার ঠিক হয়ে যাবে। আর যদি মনে হয় না এটা সেরকম খারাপ জিনিস আছে, তাহলে আপনারা চলে আসুন, এসে সামনে একবার চেক আপ করিয়ে নিন। এইগুলো অনেক সুবিধা হচ্ছে, যে দূর দূর থেকে পেশেন্টকে 1 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে আর শহরে আসতে হচ্ছে না, ওইখানেই সার্ভিসেসগুলো পেয়ে যাচ্ছে। তো আপনি এই মালদা ডিস্ট্রিক্টে কেমন টেলিমেডিসিন, যে নতুন জেনারেশনের যে টেকনোলজি চলে এসেছে আমার টেলিমেডিসিন বা গ্রামীণ বা মালদা ডিস্ট্রিক্টে, আপনি কেমন ফ্যাসিলিটি এখন প্রোভাইড হচ্ছে? ভালোই হচ্ছে, মানে আপনি যদি 10টা পেশেন্ট ধরুন, 2টো পেশেন্ট এখন অনলাইনে দেখায়। তাই আপনাদের সেই ফ্যাসিলিটি দিচ্ছেন মালদাতে? আমরা দিই, অনলাইনেই দেখিয়ে নিচ্ছে। স্কিনের ক্ষেত্রে একটু সুবিধা হয়, মেডিসিনের ক্ষেত্রে একটু অসুবিধাই আছে, কারণ ওটা একটা ফিজিক্যাল চেকআপেরও ব্যাপার থাকে। কিন্তু প্রাইমারি সিমটমস শুনে অ্যাটলিস্ট আমরা জাজ করতে পারবো যে পেশেন্টটাকে আসা উচিত না, ওইখানেই ট্রিটমেন্টটা হয়ে যাবে। অ্যাটলিস্ট এই বেনিফিটটা তো পাচ্ছে, বা কি কি ইনভেস্টিগেশনস করে যদি আসতে পারে, সেই বেনিফিটস গুলো হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের এই নয়ে সোচ রাষ্ট্র কে সাথ এই পডকাস্টে আমাদের যে 10 বছরের যে মাইলস্টোন, আমরা প্রত্যেক বছরে এটা ব্রেকডাউন করে যাচ্ছি। তো আপনি এই 10 বছরটা আপনি কিভাবে দেখছেন? আমি সেই বলতে চাই না যে আমরা 10 বছর পর এই অ্যাচিভমেন্ট করব, নো। আমরা ওভারকাম 1 বছর পর যে আমরা করব, ওভারকাম করব। তো আপনি এর একটা রোড ম্যাপটা কি হতে পারে নেক্সট 10 ইয়ার্স? নেক্সট 10 ইয়ার্স এর মানে পার ইয়ারে ব্রেকডাউন যদি করা যায়? নেক্সট 10 ইয়ার্স তো হেলথ সেক্টরে ভালোই ডেভেলপমেন্ট হবে, হচ্ছেও। অনেক ডক্টরস বেরাচ্ছে, অনেক ডক্টরস টাউনে, শহরে, গ্রামে পোস্টিং হচ্ছে, ঢুকছে। টেকনোলজি ওয়াইজও অনেক নতুন চেঞ্জেস হতেই থাকছে। এভরি ইয়ার আমরা টেকনোলজি আমাদের হসপিটালে চেঞ্জ করতে হচ্ছে, আপগ্রেড থাকতে হচ্ছে, সফটওয়্যার আপডেট হচ্ছে। আমি তো ভবিষ্যৎ ভালোই দেখছি। যত দিন যাবে তত টেকনোলজিস ইন্ট্রোডিউস হচ্ছে, তত ডায়াগনোসিসটা আমাদের ইজিয়ার হয়ে যাচ্ছে, ফাস্ট ডায়াগনোসিস হচ্ছে। তো নেক্সট 10 ইয়ার্স যদি গভর্নমেন্টও একটু
আরো ইনভেস্টমেন্ট যেটা আপনি বলছিলেন হ্যাঁ, জিডিপি একটু যদি বাড়িয়ে দেয় তাহলে আমার মনে হয় অনেক বেটার। যদি একবারে 5-6% দরকার নাই, যদি 1% করে ওরাও যদি 1% করে বাড়ায়। যদি প্রত্যেক বছরই যদি বাড়ানো যায়, তবে তো আমরা 10 বছরে 100% অ্যাচিভ করবো। অ্যাকচুয়ালি পলিসিস গুলোকেও ঠিক করতে হবে, ইনভেস্ট করলে যে ওটা গ্রাম অব্দি পৌঁছাচ্ছে কিনা সেটাও দেখতে হবে, যেই জন্য ইনভেস্ট করছে সেটা আলটিমেটলি ওই মানুষটা বেনিফিটটা পাচ্ছে কিনা সেটা দেখতে হবে সেগুলো। আচ্ছা, আমি এখানে ফাইন্ড আউট করতে চাইছি আমাদের হেলথ সেক্টর থেকে প্রায় কত পার্সেন্ট আমরা জব ক্রিয়েট করছি এখন বর্তমানে? আই থিঙ্ক নেক্সট যেটা আমরা স্টাডি দেখেছি নেক্সট 10 ইয়ার্সে বা হ্যাঁ 10 ইয়ার্সে 2025 to 35 এর মধ্যে আমরা 1 করোড় 1.5 করোড় জবস আমরা হেলথ সেক্টরে ক্রিয়েট করবো। হুম। তো আপনি ধরে নিন পার ইয়ার তাহলে 10 লাখস করে তো জবস হচ্ছেই অ্যাভারেজ। এভারেজ। তো হ্যাঁ, তো ভালোই হেলথ সেক্টর যত ডেভেলপড হবে, যত ডিমান্ড তো কোনোদিন কমবে না হেলথ সেক্টরে। হেলথ তো প্রাইমারি একটা জিনিস, তো জবস তো হবেই, জব প্রচুর তো জবস হবে। কারণ হেলথ তো খালি ডক্টর একজন না, ইটস আ টিম ওয়ার্ক। Teamwork. নার্সেস আছে, প্যাথোলজিস্ট আছে, ব্লাড কালেক্টর আছে, মেডিকেল টেকনোলজিস্ট আছে, মানে একটা হসপিটালে Ecosystem দরকার আছে। ভ্যারাইটিস অফ ডিপার্টমেন্টস আছে, মোর দেন 20 ডিপার্টমেন্টস আছে। তো মোর দেন 20 ডিপার্টমেন্টস এর মানে হান্ড্রেডস অন পিপল ওয়ার্কিং। তো সব ক্ষেত্রে একটা জব ক্রিয়েট হচ্ছে এখানে, মাল্টিপল জবস ক্রিয়েট হচ্ছে। ওকে, আমাদের এই 21st আপনি তো দেখছেন যে আমরা এআই যুগে এখন বাস করছি, যেভাবে এআই ডেভেলপড হয়ে আসছে। তো এআই এর মাধ্যমে জব বেশি বাড়বে কি জবটা কমে আসবে? আপনি এতে আপনি কি বলতে চাইছেন? জব বাড়বে, কমবে কোনোদিন না। হুম। যদি ট্যালেন্ট থাকে, যদি আমার নলেজ থাকে, জব কোনোদিন কমবে না। একটাই জিনিস এখন যেটা আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারছি যে যেই ডিপার্টমেন্টই থাকুক, যেই স্কিলই থাকুক, তাকে এআই টেকনোলজিটা জানতে হবে। এআই টেকনোলজি যদি না জানে তাহলে সে পিছিয়ে পড়বে। এআই টেকনোলজির সাথে আপডেটেড থাকতে হবে, তুমি যেই ডিপার্টমেন্টেই থাকো। ওকে, তো আমরা একটু যদি তুলনামূলকভাবে যদি আর&ডি ডিপার্টমেন্টসের উপরেই, আমরা তো অনেক কিছু আলোচনা করলাম, কিন্তু একটু ডিপলি একটু আমি ডিসকাস করতে চাই যে আমরা যদি ইন্ডিয়াতে যদি ডেভেলপড মানে ডেভেলপ নেশনের মতো যদি হেলথ সেক্টর যদি প্রোভাইড করি, তো আমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম আর&ডি ডিপার্টমেন্টে ইনভেস্ট করতে হবে। তো আমরা যেভাবে এখন বর্তমানে ইনভেস্ট করে যাচ্ছি, তো আপনি যদি আমাদের স্টেট গভর্নমেন্ট যদি দেখে নেন, স্টেটে যদি দেখে নেন, কেন্দ্র সরকারের মাধ্যমে দেখে নেন, আমরা কি আর&ডিতে যথেষ্টভাবে ইনভেস্ট করছি কি আরো করা দরকার? আর&ডিতে বিশেষ করে আমি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছি, আর&ডিতে আর&ডিতে আগের থেকে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আরো অনেক দরকার, অনেক দরকার। আমরা আর&ডি মেনলি খুব একটা আমরা আর&ডিতে যাই না, আমরা খালি ম্যানুফ্যাকচারিং এই বেশি যাই, জাস্ট কপি পেস্ট। তো আর&ডিটা খুব ইম্পর্টেন্ট একটা সেলফ সাস্টেনিং ইয়ের জন্য, ডেভেলপমেন্টের জন্য। তো আর&ডি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ফ্যাক্টরে, ইভেন ইন আজকে আমরা ফার্মেসিতেও অনেক বড় এক্সপোর্টার, মেডিসিনের আমরা বড় এক্সপোর্টার, কিন্তু আমাদের আর&ডি খুব একটা স্ট্রং না। কিন্তু ফরেনে অত বেশি এক্সপোর্ট করে না, কিন্তু ওরাই দেখবেন সব যত নতুন মেডিসিনস, ক্যান্সার মেডিসিন হোক, তার অ্যান্টিবায়োটিক্স হোক, সব ওরাই ডেভেলপ করে। নতুন অ্যান্টিবায়োটিক মার্কেটে আসে তো দেখবেন আমেরিকা থেকেই আসে, আমরা জাস্ট ওইটাকে টেকনোলজি থেকে নিয়ে ওটাকে রেপ্লিকেট করি। বায়োলজিক্স এগুলো সব আধুনিক টেকনোলজি, এগুলো সব ফরেন থেকেই আসে। তো আমাদের আর&ডি অত স্ট্রং না, আমরা খালি ম্যানুফ্যাকচারিং করে যাই। শুধু ম্যানুফ্যাকচারিং বা অ্যাসেম্বলিং শুধু করে যাচ্ছে নাকি? তো আমাদের কি টিওটির উপরে সরকারকে আপনি এখানে কি বলতে চাইছেন যে টিওটি ট্রান্সফার অফ টেকনোলজি আমরা যদি আর&ডি বা আমাদেরকে যতটা এক্সপ্যান্ড করা দরকার সেই উপরে যদি কাজ করি, তবে 100% সেটা আমরা খুব দ্রুত গতিতে ডেভেলপ করতে পারবো। ওকে, খুব সুন্দর। আমাদের এই টক শোর মাধ্যমে, পডকাস্টের মাধ্যমে আমরা যাবতীয় কিছু এখানে ডেভেলপড 10 বছরে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, গ্রামীণ ইন্ডিয়া থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারবো, আমরা শহর থেকে শুরু করে, গ্রাম থেকে শুরু করে। আপনি যদি এখানে একটা ফাইন্ড আউট, আমি লাস্ট প্রশ্ন আমরা কমপ্লিট করে যাচ্ছি, লাস্ট প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের এই টক শো কমপ্লিট করব। একটা আমাদের লাস্ট প্রশ্ন যে আমাদের কি পলিসি অ্যাডপ্ট করা দরকার আমাদেরকে শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকাকে ডেভেলপ, যদি হেলথ সেক্টরে যদি ডেভেলপ করতে হয়, সরকারকে আপনি কি বলতে চাইবেন, বা কোন একটা পলিসি কি ডেভেলপ করতে গেলে আমরা সমস্ত কিছুকে ওভারকাম খুব 10 বছরের মধ্যে ইয়ারলি আমরা ব্রেকডাউন করতে পারবো, কি পলিসি অ্যাডপ্ট করা? পলিসিস বলতে যেগুলো মেডিকেল ইকুইপমেন্টস আছে তাতে একটু যদি ট্যাক্সেস গুলো কম করে দেয়,
যেগুলো ইকুইপমেন্টস আমরা পারচেস করি, যেগুলো প্যাথোলজি মেশিনস হোক, যে কোনো মেশিনস হোক, ইকুইপমেন্টস একটু ট্যাক্স বেনিফিটস যাতে যাতে দেয়, তাতে বিজনেসম্যানরা ইনভেস্ট করতে পারে মেডিকেল সেক্টরটাতে। আর যেটা আরেকটা যেটা পাবলিক যাতে বেনিফিট পায় সেটা হচ্ছে আমাদের স্কিমস, মানে যেগুলো ইন্স্যুরেন্স যাতে খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে, কেন আমরা যেগুলো আমরা বেনিফিট পাচ্ছি, আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী বেনিফিটস তো আমরা সব জায়গায় পাচ্ছি, কিন্তু তাও যেগুলো প্রাইভেট সেক্টরের ইন্স্যুরেন্স থাকে তারাও যদি একটু স্কিমসগুলোকে কম ইয়ে করে পুরো ইন্টিরিয়ারে গিয়ে গিয়ে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে যে একটা পলিসি বা স্কিম থাকার কতটা, ইন্স্যুরেন্স থাকার কতটা বেনিফিট আছে। কেন এখনো মানুষ ভাবে কি যে ইন্স্যুরেন্সে আমরা যদি লাইফ ইন্স্যুরেন্সে বা হেলথ ইন্স্যুরেন্সে খরচা করা মানে আমার টাকা নষ্ট, আমি বছরের পর বছর প্রিমিয়াম দিয়ে যাচ্ছি, আমার আলটিমেটলি কিছু হলো না, আমার টাকাটা নষ্ট হলো। কিন্তু এইভাবে ভাবলে হবে না। যেদিন ফ্যামিলিতে কোনো খারাপ কিছু আসবে সেদিনই মনে হবে কেন ইন্স্যুরেন্সটা আমাদের কাছে, যেহেতু আমরা হসপিটালে আছি তখন আমরা পেশেন্টস তখনই বুঝতে পারে যে আমরা কেন ইন্স্যুরেন্সটা করলাম না, করে নিলে আজকে আমাদের ক্যাশলেস হয়ে যেত বা আমাদের কোনো খরচাই হতো না। তো এই অ্যাওয়ারনেস গুলো, এই পলিসিস গুলো যত ইন্ট্রোডিউস করবে গভর্নমেন্ট তত বেটার হবে। মানে এখানে আপনি বলতে চাইলেন যে সরকারকে নতুন কোনো কিছু অ্যাডাপ্টেশনের জন্য পলিসি আনা ভীষণ গুরুত্বপূর্ণ দরকার। আমাদের এই টক শোর মাধ্যমে আমরা ভীষণ অনেক কিছু ফাইন্ড আউট করা হলো। আমাদের সঙ্গে মিস্টার সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং এই ইয়াং জেনারেশন, মানে আমাদের মিলিনিয়ালস, আমাদের এই জেনারেশনের মধ্যে, আমিও মিলিনিয়ালস জেনারেশনের মধ্যেও পড়ছি, এবং এই চিন্তাভাবনা সমাজকে ডেভেলপ করার এবং 10 বছরের দেশকে হেলথ সেক্টরে কিভাবে প্রোগ্রেস করা যায়, এই টাইপের উচ্চ আকাঙ্ক্ষা ডক্টর আমি সমাজকে যেভাবে এডুকেশন থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে, হসপিটাল থেকে শুরু করে এবং নিজের ট্রিটমেন্ট দিয়ে সমাজকে যেভাবে লিড করছে, কিন্তু এটা আমাদের কাছে গর্বের বিষয়। ধন্যবাদ মিস্টার সরকার, আপনি আমাদের ডক্টর সরকার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।